হেলাল সাহেব চাননি, বিধায় ইমতিয়াজ খানের বাড়িতেও বিশেষ কোনো আয়োজন করা হয়নি। এভাবেই নীরবতার মাঝে কেটে গেছে সারাদিন। বাড়ি থেকে মেহমান যারা এসেছিল তারাও বিদায় হয়েছে। মেঘালয়া রাতের খাবার শ্বশুর শাশুড়ির সঙ্গেই খেল। তবে ইরাজের দেখা নেই। রাত 12টা বাজতে চলেছে ঘড়ির কাঁটায়। ইমতিয়াজ সাহেব অপেক্ষায় থেকে এক পর্যায়ে মেঘালয়াকে পাশে বসিয়ে খেয়ে নিলেন। তিনি ছেলের স্বভাব সম্বন্ধে অবগত হলেও নতুন ছেলেবউয়ের সামনে আজ সামান্য লজ্জাবোধ করলেন। যদিও ইরাজের অনুপস্থিতিতে মেঘালয়া সারাদিন বেশ স্বাচ্ছন্দ্যেই আছে। মেঘালয়া খেয়ে উঠে রুমে গেল। এতক্ষণে তার ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলেও জীবনটা আর আগের মতো সুখী ও সুন্দর নেই। আস্তে করে হেঁটে গিয়ে দাঁড়ালো বেকনিতে। আজ প্রকৃতিতে বেশ ভালোই ঠান্ডা বাতাস বইছে। ওড়নাটা মাঝে মাঝে শরীর ছুঁয়ে যাওয়া দমকা হাওয়ার তরে উড়ছে। অদ্ভুত অনুভূতিরা এসে বুকে জড়ো হল। আচমকা চোখের সম্মুখে ভেসে উঠল সেই ভুলে ভরা সময়ের ধারাটুকু। তাবিরের সঙ্গে মেঘালয়ার পরিচয় কলেজের বড় ভাই হিসেবে। অতঃপর একদিন তাবির প্রপোজ করে বসল মেঘালয়াকে। বান্ধবীদের সকলের বয়ফ্রেন্ড আছে, তার ছিল না। আর তাবিরকে সকলে যথেষ্ট স্মার্ট বলেও জানে কলেজে। সবাই যখন নিজেদের বয়ফ্রেন্ডের ব্যাপারে বলতো, ডেটে যেত। এসব দেখে শুনে মেঘালয়ার চরম কৌতূহল হতো। বলতে গেলে শখে পড়ে একদিন হুটহাট গ্রহণ করে ফেলল তাবিরের প্রস্তাব। শুনতে হাস্যকর লাগলেও মেঘালয়াকে হেলাল সাহেব বড় আহ্লাদের সাথে পালন করেছিলেন। যার কারণে সে বয়সের তুলনায় বিকশিত হয়ে ওঠেনি বাস্তবতা অথবা বাহিরের পরিবেশের সঙ্গে। নয়তো তেমন কোনো জটিল অনুভূতি ছাড়া কোনো সম্পর্কে জোড়ানোর পর কেউ কখনোই এমন পদক্ষেপ নিয়ে নেয় না। সবকিছুতে প্রশ্রয় পেতে পেতে মেঘালয়ার সেই আহ্লাদী বাচ্চা মানসিকতাটা যেন রয়ে গিয়েছিল। তাবির হঠাৎই কিছুদিন ধরে দূরে কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপারে বলত। অথচ মেঘালয়া বাবার অনুমতি পাবে না বলে মানা করে দিয়েছে বারবার। তাবির এবার সেসব বাদ দিয়ে একদিন প্রস্তাব করে বসল, তাকে যদি মেঘালয়া সত্যিই ভালোবেসে থাকে তবে তার সঙ্গে পালাতে হবে। সে সময় মেঘালয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তবে সে দেখেছে বান্ধবীদের অনেকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে হাত কাটে অথবা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তবে তবুও সে চেয়েছিল না এমন একটা কাজ করতে। তাবির তাকে নানান কথা বলে উস্কানি দিতে থাকল, সে শুধুই মাত্র তার আব্বুর চালিত এক ব্যাটারিওয়ালা পুতুল। তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো আত্মনির্ভরশীলতা নেই। আর এই কথাটি মেঘালয়ার জিদে আঘাত করে বসল। সে সেদিনই তাবিরকে কথা দিয়ে দিল, পরীক্ষা শেষ হতেই সে যাবে তাবিরের সঙ্গে। সে পারে নিজের জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতে। এটা প্রমাণ করে ছাড়বে সে আব্বুর ব্যাটারি চালিত পুতুল নয়। এতটুকু ভাবতেই মেঘালয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসল। নজর উঁচিয়ে আকাশের পানে তাকাল। আজ অর্ধচাঁদ শোভা পাচ্ছে আকাশে। চেয়ে রইল চাঁদের দিকে। রাত 1টার কাছাকাছি সময়ে বাড়িতে প্রবেশ করে ইরাজ। ইমতিয়াজ সাহেব বসার রুমে সোফায় বসেছিলেন। ইরাজ ঢুকতেই প্রশ্ন করে বসলেন, তোর পরিবর্তন কি আশা করা যায়, রাজ? ইরাজ দাঁড়াল। পেছনে ফিরে দেখল বাবাকে। অতঃপর দায়সারা ভঙ্গিতে ঘাড় দুলিয়ে বলল, উহু। ইমতিয়াজ সাহেব অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বললেন, তোমাকে ছোটবেলা থেকে সবকিছুতে স্বাধীনতা দেওয়ার পরিণতি এটা? ইরাজ ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকায়। দাম্ভিকতার সাথে বলে ওঠে, তুমি স্বাধীনতা না দিলে আমি পরাধীন নাকি? ইমতিয়াজ সাহেব মৃদু ধমকে উঠলেন, এখন আর ছন্নছাড়া জীবনযাপন চলবে না, সেটা বুঝিস না তুই? আগের মতো ব্যাচেলর না তুই আর।
তোর পথ ও মুখ চেয়ে কেউ বসে থাকার মতো এসেছে তোর ঘরে। ইরাজ তাচ্ছিল্য করে হেসে ওঠে। ওভাবেই বলল, ঘরে আমি নিয়ে আসিনি, আর না সে এসেছে। তোমার এনেছ। ড্যাড, আমি অবাক হচ্ছি আসলেই যে তুমি আমার কাছে সংসারধর্ম পালনের আশা রাখছ। ইমতিয়াজ সাহেব মুখ কুঞ্চিত করলেন বিরক্তিতে। বললেন, মেঘা এই ভুলটা না করলে তুই ওকে ভালোভাবে গ্রহণ করতি। ইরাজ সে প্রশ্নের জবাব না দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে দীর্ঘশ্বাস ফেললেন ইমতিয়াজ সাহেব। যাদের দুজনকে এমন অদ্ভুতভাবে একঘরে বন্দি করে দিয়েছেন তারা, এই দুই পথের পথচারীর শেষ পরিণতি কি আসলে? রুমে গিয়ে পরনে থাকা পোশাক পরিবর্তন করে ট্রাউজার পরে গলায় তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকল ইরাজ। মেঘালয়া ইরাজের উপস্থিতি বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখাল না। আপন মনে রাতের আকাশ দেখতে ব্যস্ত সে। কিছুক্ষণ ওভাবেই কেটে যাওয়ার পর হঠাৎই পেছনে থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো, রুমে যা। তীক্ষ্ণ আদেশের স্বর, যেখানে ঝরে পড়ছে হয়তো কত শত লুকায়িত ক্ষোভ আর আক্রোশ। মেঘালয়া আকাশের দিকে চেয়ে থেকেই উত্তর দিল, বেলকনি যথেষ্ট বড়। আমি থাকলেও আপনার এখানে থাকার মতো জায়গা আছে নিশ্চয়ই। ইরাজ এতক্ষণে তাকালো মেঘালয়ার দিকে। কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে আকাশের দিকে দৃষ্টি নিবন্ধ করল। রুমের আলো নেভানো। মৃদু লাল আলো জ্বলছে সেখানে। সেই আলোই ঝাপসা আলো ছড়াচ্ছে বেকনিতে। আলো আধারের এই অদ্ভুত সংমিশ্রণে পরিবেশটাকে খুব রহস্যময় লাগছে। ইরাজের হাতে সিগারেটের প্যাকেট। আকাশের দিকে তাকিয়ে হাতে সেই প্যাকেট নাড়াচাড়া করতে করতে শীতল স্বরে বলল, আমার চোখে তুই কাটার মতো বিধে থাকা এক যন্ত্রণা মাত্র। যথাসম্ভব এই আমি থেকে দূরে রয়, এই যন্ত্রণা খানিক কম কর। মেঘালয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এত ঘৃণা ইরাজের মেঘালয়ার ওপর? কই আগে তো এমন ছিল না। ইরাজ মেঘালয়াকে আগে পরেই খুব শাসন এবং কড়া চোখে দেখেছে। এজন্য দুজন দুজনের কাছে নেগেটিভ দুটো চরিত্র হয়ে উঠেছিল। অথচ আজকাল ইরাজের আচরণে যা প্রকাশ পায় তা ভয়ানক আক্রোশ অথবা ঘৃণার চেয়েও বেশি কিছু। আগে কখনো এমন কিছু লক্ষ্য করেননি মেঘালয়া ইরাজের চোখে। এখন যে হিংস্রতা পরিলক্ষিত হয় তা আসলেই নতুন লাগে যেন। চুপচাপ চলে এলো রুমে। বিছানায় শুতে গিয়েও আবার থেমে যায়। যে লোক বারান্দায় একসঙ্গে থাকা সহ্য করতে পারছে না, সে এক বিছানা ভাগাভাগি করে নিশ্চয়ই ঘুমাতে পারবে না। আর বাসর রাতেও যতক্ষণ মেঘালয়া বিছানায় ছিল ইরাজ রুমেই আসেনি। ধীরস্থির পায়ে রোবটের মতো হেঁটে গিয়ে সোফায় বসল। জীবনটা খুব জটিল লাগে আজ কয়েকটা দিন। খুব সুখী ও আহ্লাদে পালিত হওয়া মেঘালয়া যেন বাস্তবতার শিকলে বন্দী হয়ে পড়ছে সময়ের আবর্তনে। বুক ফেটে যাচ্ছে, অথচ আজ আর চোখ দিয়ে পানি ঝরল না। বুকে পাথরের মতো শক্ত কিছু চেপে আছে যেন। ওভাবেই আলোহীন রুমে বসে রইল সোফার ওপর। ইরাজ পকেট থেকে কোনো এক তরলের বোতল বের করে। কর্ক খুলতেই ঝাঝাল গন্ধ নাকে এসে ঠেকে। অপর হাতের আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট। বোতলে ঠোঁট লাগিয়ে কয়েক ঢোক গিলে তা মুখ থেকে নামাল। গলা দিয়ে পুড়তে পুড়তে নামছে। সিগারেটের ধোঁয়া টেনে নিল এবার শ্বাস ভরে। নেশালো তরল ও ধোঁয়ার কুণ্ডলি কি আসলেই সক্ষম ভেতরের আগুনের বহর কমাতে? ধিকধিক করে জ্বলছে ভেতরে। ওভাবেই কেটে গেল কিছু মুহূর্ত। আরও কয়েক ঢোক গিলতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো। থামল না ইরাজ। আবার চুমুক দেয় বোতলের মুখে। সিগারেট পুড়তে পুড়তে শেষ হয়ে এসে আগুন হাতে লাগছে। সেখানে হয়তো এতক্ষণে ফোসকা পড়ে গেছে।
তাতে ইরাজের বিশেষ কোনো জায়াসল বলে মনে হল না। বোতল শেষ, ইরাজের হিতাহিত গানও বোধহয় লোপ পেয়ে এলো এবার। এলোমেলো পায়ে রেলিং ছেড়ে এসে সোফায় বসার উদ্দেশ্যে পা বাড়ালে ধপ করে পড়ল মেঝেতে। শব্দ পেয়ে চোখ তুলে তাকায় মেঘালয়া। দৌড়ে গেল বেকনিতে। ইরাজ পড়ে আছে। মেঘালয়া টেনে তোলার উদ্দেশ্যে হাত বাড়াতেই ইরাজ হাত উঁচিয়ে ধরে। থেমে গেল মেঘালয়া। নিজেই ওঠার চেষ্টা করে ইরাজ। একসময় উঠে দাঁড়াল। নেশার চেয়ে জিদ মনে হল শরীরে এখনো খানিকটা বেশি ইরাজের। নেশা জিদে মরিচা ধরাতে পারেনি, তবে ওভাবেই এলোমেলো পায়ে হেঁটে রুম অবধি এলো। মেঘালয়া পেছনে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। রুম অবধি এলেও বিছানায় আর পৌঁছানো হল না। তার আগেই আবার পড়তে নিলে এবার মেঘালয়া এসে ঝাপটে ধরে। ইরাজ টালমাতাল অবস্থায় ওকে সরানোর চেষ্টা করে। মেঘালয়ার নাকে এসে বিশ্রী গন্ধ ঠেকল। নাকমুখ কুঞ্চিত করে তির্যক কণ্ঠে বলে উঠল, ছেড়ে দিলেই তো হুড়মুড়িয়ে পড়বেন। তবুও ভাব কমছে না। আপনাকে স্পর্শ করার বিরহে মরে যাচ্ছি না আমি। আপনাকে বিছানা অবধি নিয়ে ছেড়ে দেব। এবার ছটফটানি বন্ধ করুন। ইরাজের মনে হয় কানেই গেল না কথাগুলো। ছিটকে সরে গেল। মাতাল কণ্ঠে দম্ভ করে বলে ওঠে, এরকম বোতল আরও কয়েকটা পেটে পড়লেও আমি এতটা মাতাল কখনোই হব না যে আমার তোর সাহায্য লাগবে। দূরে থাকতে বলেছি না তোকে আমার থেকে? নির্লজ্জ মেয়েলোক। মেঘালয়া কথাগুলো শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ইরাজ নিজেই কোনোমতো হেঁটে গিয়ে বিছানায় ধপ করে পড়ল। মেঘালয়া কপাল কুঁচকে চেয়ে রয়। ওর ধারণা ছিল ইরাজের স্বভাবচরিত্রে দোষ আছে। তাই বলে এমন ঘরে বসে নেশা করার মতো নিকৃষ্টতম অভ্যাস আছে তা জানত না। দেখল ইরাজ কিছু বিড়বিড় করছে। ও শুনেছে নেশা করলে মানুষ বাহ্যিক জ্ঞান হারায়। তখন সত্যি কথা বলে। কোনো সত্যি শোনার আশায় ইরাজের কাছে গিয়ে দাঁড়াল। ইরাজ মাতাল কণ্ঠে মেঘালয়াকে উদ্দেশ্য করে বলে, তুই চলে যা মেঘ। আমার কাছে থাকলে এভাবে নিত্য নতুনভাবে জ্বলবি কেবল। আমি ধ্বংসাত্মক। আমার সংস্পর্শে কেবল ব্যথা ছাড়া আজ আর তোর জন্য তেমন কিছু নেই। দূরে চলে যা। মুক্ত হয়ে যা। থমকে দাঁড়িয়ে রইল মেঘালয়া। ইরাজের কথাগুলো বোধগম্য হচ্ছে না। কেমন ধোঁয়াশা, এই গোটা ইরাজটাই ধোঁয়াশা কেবল। সকাল 10টা। নাশতা খেতে বসে ইমতিয়াজ সাহেব ইরাজের খোঁজ করলেন। মেঘা মা, রাজকে ডাক দিসনি? মেঘালয়া গোপনে বিদ্রুপাত্মক হাসি হাসল। নিজেকে সামলে নিয়ে বলতে চাইল, রাতে মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে আপনার রত্ন। তবে মুখে কিছু বলল না। চুপচাপ মাথা নত করে খেতে শুরু করল। ইমতিয়াজ সাহেব তাকিয়ে দেখলেন মেঘালয়ার দিকে। তার বুঝতে বাকি থাকে না দুজনের সম্পর্ক মোটেই স্বাভাবিক নয়। দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ছেলেকে জানেন। ওই ঘাড় টেরাকে বোঝানোর সামর্থ্য তার কোনোদিন হয়ে ওঠেনি। তবে এবার কিছু দরকার। প্রিয় বন্ধুর ঘরের আমানত তুলে এনেছেন। সেই আমানতকে সুখে না রাখতে পারলে নিজেকে বন্ধুর কাছে বড্ড ছোট মনে হবে যে। খাওয়া শেষ করে উঠতে যাবেন তিনি, মেঘালয়া ইতস্তত করে বলে উঠল, বাবাই। ইমতিয়াজ সাহেব ফিরে তাকালেন। মেঘালয়ার কথা শুনতে তৎপর হয়ে চেয়ে রইলেন। মেঘালয়া আড়ষ্টতায় কাচুমাচু হয়ে যাচ্ছে। তবুও সকল সংকোচ কাটিয়ে বলে উঠল ধীরস্থির স্বরে, আব্বু হয়তো অনুমতি দেবে না। তবে আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। ইমতিয়াজ সাহেব কেন জানি কথাটা শুনে অপ্রস্তুত বোধ করলেন।
তবে মেঘালয়ার সুশ্রী শ্রী মুখখানার দিকে তাকিয়ে প্রত্যাখ্যান করার সাহস হল না। জোরপূর্বক মৃদু হেসে বললেন, ঠিক আছে, রাজের সঙ্গে কথা বলে দেখি। তুই খাওয়া শেষ কর। একরকম এড়িয়ে চলে গেলেন যেন তিনি। মেঘালয়া রুমে চলে এলো। এসেই দেখল ইরাজ বিছানার সাথে মিশে ঘুমে বিভোর। কেন জানি সহ্য হল না ইরাজের এমন শান্তির ঘুম দেখে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পারফিউম হাতে তুলে নিয়ে তা সজোরে শব্দ করে রাখল। তাতে ইরাজ নড়ল না। অথচ মেঘালয়ার ওকে ঘুম থেকে ওঠাতেই হবে। পারফিউমের কৌটা হাতে তুলে নিয়ে বিছানার কাছে এসে বিকট আওয়াজে মেঝেতে ফেলে দিল। এবার ইরাজ সামান্য নড়ে ওঠে। একটু এপাশোপাশ হয়ে আবার শুয়ে পড়ল। মেঘালয়ার রাগ হচ্ছে। সরাসরি ডাকতে শুরু করল, ইরাজ ভাই, কানে তুলো গুজে ঘুমান। ইরাজ ভাই, উঠবেন নাকি বাবাইকে গিয়ে বলে আসব আপনি মাতাল হয়ে পড়ে আছেন? কাজ হলো খানিকটা, তবে পুরোটা না। এবার ইরাজকে ধরে ঝাঁকাতে শুরু করল। ইরাজ চোখ মেলে তাকায়। লাল টকটকে হয়ে আছে চোখ। মেঘালয়া ছিটকে সরে দূরে দাঁড়াল। দ্রুত সাফাই গাওয়ার স্বরে বলে উঠল, রিল্যাক্স ইরাজ ভাই, কথা বলার আছে আপনার সাথে। নয়তো আপনি মরে থাকলে আমারই শান্তি। আই মিন, আপনি ঘুমিয়ে থাকলে। ইরাজ উঠে বসল। মাথাটা এখনো ঝিমঝিম করছে। ব্যথায় ভেঙে আসছে যেন। চেপে ধরে বসল। অ্যালকোহলের প্রভাব পুরোটা কাটেনি এখনো। মেঘালয়া ইরাজকে টলমল পায়ে উঠে দাঁড়াতে দেখে আরও খানিকটা দূরে সরে দাঁড়াল। ইরাজ ওর দিকে না তাকিয়ে হেলেদুলে হেঁটে গিয়ে বাথরুমে ঢুকল। মেঘালয়া চিন্তিত মুখে সোফায় গিয়ে বসে। এমন জাহিল পুরুষের সঙ্গে জীবন কাটাতে আব্বু তাকে কত ঘটা করে এ বাড়িতে পাঠিয়েছে। নিজের ওপরই তাচ্ছিল্য করে হেসে উঠল। ইরাজ বেশ কিছুক্ষণ পর একেবারে গোসল নিয়ে বের হল। মেঘালয়া ভেবেছিল বেরিয়ে চোটপাট শুরু করবে। তবে তেমন কিছুই হল না। শান্ত পায়ে বেরিয়ে এসে বিছানার ওপর বসল। শীতল ভারী স্বরে জিজ্ঞেস করল, টক জাতীয় কি আছে বাড়িতে? মেঘালয়া অবাক হয়ে চেয়ে রয়। ইরাজকে নিয়ে কি তার কোনো ভাবনাই কখনো সঠিক হবে না? এ কেমন অদ্ভুত মানসিকতার মানুষ। বলল, সকালে ফ্রিজে লেবু দেখেছি। শরবত বানিয়ে নিয়ে আয়, সামান্য পানি দিবি লেবুর রসে। এমন শান্ত স্বরের আদেশ শুনে চোখ বুজে একটা নিঃশ্বাস নিল মেঘালয়া। কেন জানি ইরাজের কথা মানতে ইচ্ছে না করলেও উঠে দাঁড়াল। এখন আর তামাশা না হোক। লেবুর শরবত এনে দিলে তা এক চুমুকে শেষ করল ইরাজ। মাথার দুপাশ চেপে ধরে ওভাবেই মাথা ঝুঁকিয়ে বসে রইল খানিকক্ষণ। মেঘালয়া মুখ কুঁচকে প্রশ্ন করে ওঠে, এসব না গিললে পাপ হয়? নাকি গিললে নেকি? ইরাজ অর্ধখোলা চোখ মেলে তাকালো মেঘালয়ার দিকে। মেঘালয়ার প্রশ্ন এড়িয়ে শীতল স্বরে জিজ্ঞেস করল, কি বলবি? মেঘালয়া প্রায় তেজি কণ্ঠে বলে উঠল, আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাবেন না। প্রশ্ন করেছি, উত্তর দিন। ইরাজ নিচের দিকে মাথা ঝুঁকিয়ে ঠান্ডা স্বরে বলল, তোর প্রশ্নে আমার কোনো যায় আসে বলে মনে হয় তোর? ধাক্কা মেরে দোতলা থেকে নিচে ফেলে দেই, তার আগে উপযুক্ত কিছু বল, যা বলতে চেয়েছিলি। তোর বলা কথা প্রয়োজনীয় মনে না হলে জিহ্বাটা একটানে ছিঁড়ে ফেলব। শেষের কথাটুকু শুনতে কেমন হিংস্র শোনাল। মেঘালয়া এসবে অভ্যস্ত। সে আর ইরাজের কাছে অন্য কিছু আশাও রাখে না। চোখ বুজে দ্রুততার সাথে বলে ওঠে, আমি পড়ালেখা কন্টিনিউ করতে চাই। আর বাবাই আপনার অনুমতি পেলে অনুমতি দেবে। এক ভ্রু উঁচিয়ে সন্নিগ্ধ দৃষ্টিতে তাকাল ইরাজ।
অতঃপর মুখ বেঁকিয়ে হেসে ওঠে, তিরস্কার করে বলে, পড়তে গিয়ে আবার পালিয়ে গেলে এবার আমার বাপের মুখ পড়বে। তোর বাপেরটা কালা করেই এসেছিস। মেঘালয়ার বুকটা ভার হয়ে উঠল, চোখটা ঝাপসা লাগে, চোখে তরল জমেছে। ওপরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল, গিলে নেয় কান্নাটুকু। তির্যক কণ্ঠে জোর দিয়ে বলে ওঠে, পালাব না আর। এবার গেলে আপনাদের জানিয়েই যাব। আর যদি আমাকে পড়তে না দেওয়া হওয়া হয়। কথা শেষ করতে দিল না ইরাজ। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, না দিলে? না দিলে কি? আমার তো এবার ভয় লাগছে রে মেঘ। না দিলে তুই আবার না কারো সাথে পালিয়ে যাস। প্লিজ যাস না মেঘ। না দিলে কি? ইরাজের ঠাট্টা মেঘালয়ার শরীরে জ্বালা ধরায়। চুপ হয়ে গেল একদম। আর কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে গেল সেখান থেকে। ইরাজও আর ফিরে তাকাল না সেদিকে। ইরাজ দুপুর 12টার দিকে তৈরি হয়ে বাইরে চলে গেল। মেঘালয়া বসার রুমে বসেছিল। ইরাজের বেরিয়ে যাওয়া দেখল। ইরাজের গাড়ি বাড়ি থেকে দূর হতেই সে নিজেও বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। কোথায় যাবে জানা নেই, অথচ এত অপমান আর গ্লানি নিয়ে অন্তত এ বাড়িতে থাকতে পারবে না। গভীর ক্ষত অনুভূত হচ্ছে বুকে। ভেতরে যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। প্রায় দিন 3 তো কেটে গেল। আব্বু ভুলেও একবার তার খোঁজ নেয়নি। এত ঘৃণ্য হয়ে উঠেছে সকলের কাছে মেঘালয়া। তাহলে তার উচিত নিজের খারাপ চরিত্র নিয়ে এই সম্মানী মানুষগুলো থেকে দূরে থাকা। এসব ভাবতে ভাবতে এগিয়ে চলল নিরুদ্দেশ। কিছুক্ষণ পর মনে পড়ল কাছে চারানা পয়সাও নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কাছেই এক শিশু পার্ক। সেখানে ঢুকে একটা বেঞ্চির ওপর বসল। রোদ লাগছে গায়ে, তবে সেসবে আর আজ যায়াসল না মেঘালয়ার। মনে মেঘ জমে আছে। একটু ঢিল দিলেই ঝড়ো ঝড়ো করে ঝরে পড়বে বৃষ্টি হয়ে 2 চোখ বেয়ে। আন্তারা খানম সারাদিন ভেবেছিলেন হয়তো না বলেই আব্বুর সঙ্গে দেখা করতে চলে গিয়েছে। কিন্তু বিকেল হয়ে আসার পরও মেঘালয়াকে ফিরতে না দেখে ভাবলেন তিনি নিজেই গিয়ে নিয়ে আসবেন। সাথে বেড়ানোও হয়ে যাবে। তিনি বেরিয়ে পড়লেন। হেলাল সাহেবের বাড়ির পাশেই তার বোনের ননদের বাড়ি। তার বাড়ি পার করে যেতে হয় হেলাল সাহেবের বাড়ি। গাড়ি থেকে নেমে বাকিটুকু হাঁটার পথ। সামান্য খানিকটা রাস্তা। বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে সেই বোনের ননদ মেরিনা শিকদার। আন্তারা খানমকে দেখেই মুখটা কালো করে ফেলল সে। একটু এগিয়ে দাঁড়াল। তাকে দেখে থামল আন্তারা খানম। মেরিনা নিজেই বলে ওঠে, কোথায় চললে? ছেলের শ্বশুর বাড়ি। চোখমুখ কেমন বিকৃত করেই বলেছে কথাটা। তা আন্তারা খানমের চোখে লাগলেও তিনি মৃদু হেসে ঘাড় নাড়লেন। মেরিনা আবার নিজেই বলে ওঠে, তোমরা নেহাত ভালো মানুষ গো বুবু। নইলে উমন ভেগে যাওয়া মেয়েকে ঘরের বউ করে তুলতে নাকি? এ পর্যায়ে আন্তারা খানম ভ্রু কুঁচকে তাকালেন। তার ঠিক বোধগম্য হয়নি মেরিনার কথাটা। হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কার কথা বলছো তুমি? মেরিনা তাচ্ছিল্য করে বলে, ছেলে কয়টা তোমার? আর বিয়েই বা কয়টা দিছ? আন্তারা খানম এবার থমকে গেলেন যেন। একটা শুকনো ঢোক গিলে বললেন, মেঘা। মেঘার কথা বলছ? মেঘাকেই তো ছেলের সাথে বিয়ে দিছ না? মেঘা পালিয়েছিল? কার সাথে? মজা করছ? উদ্গ্রীব হয়ে ওঠেন আন্তারা খানম। যা শুনেছেন তার মাথা এলোমেলো হয়ে গিয়েছে। দৌড়ে গেলেন হেলাল সাহেবের বাড়ির দিকে। সেখানে গিয়ে জানতে পারলেন মেঘালয়া এখানে আসেনি।
আনতারা খানমের মুখটা কেমন কঠিন আকার ধারণ করেছে। ভেতরে তোলপাড় চলছে। হেলাল সাহেব শুনলেন, মেয়ে ও বাড়িতে নেই, এখানেও আসেনি। তাহলে গিয়েছে কোথায়? অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে তার। আনতারা খানম আরেকটি কথাও না বলে বেরিয়ে এলেন সেখান থেকে। হেলাল সাহেব আনতারা খানমের মুখ দেখেই বুঝেছেন এই অসন্তুষ্ট চাহনির পেছনের কারণ। তার বুকটা আবারও ধুক করে উঠল। মেয়ের ঘর ভেঙে যাবে এবার। আনতারা খানম বেরিয়ে এসে রাস্তার একপাশে দাঁড়ালেন। মাগরিবের আজান হচ্ছে আশেপাশের মসজিদে। ইরাজকে কল করলেন, কয়েকবার রিসিভ হল না। তিনি আবার চেষ্টা করলেন। এবার ইরাজ কল রিসিভ করেই উত্তেজিত স্বরে বলে উঠল, কি সমস্যা আম্মা? এতবারে যখন কল রিসিভ করছি না, মানে বোঝো না? আমি ব্যস্ত আছি। আনতারা খানম কঠিন গলায় প্রশ্ন করলেন, কোথায় আছিস তুই? মায়ের কণ্ঠস্বর এমন গম্ভীর শুনে ইরাজ বুঝে যায় কিছু একটা হয়েছে হয়তো। বিরক্ত হয়ে বলল, এত শিরোনাম না দিয়ে আসল কথা বলো। আনতারা খানম তিরস্কার করে ওঠে, ভেগে যাওয়া বউ ঘরে তুলেছিস বাপবেটা জেনে শুনে। একটু সতর্ক থাকলেও তো পারিস। আবার যেতেই পারে। ইরাজের জন্য ইশারাই যথেষ্ট। শীতল স্বরে জিজ্ঞেস করল, মেঘ বাড়িতে নেই? আনতারা খানম আর কোনো কথা না বলে কল কেটে দিলেন। তার ভেতরটা এলোমেলো হয়ে আছে। তাকে না জানিয়ে এমন একটা কাজ করে ফেলেছে সকলে, যেখানে রাস্তায় ধরে লোকে কটু কথা শোনাচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আজ হেলাল সাহেবের মুখ দেখে ঘৃণা হয়েছে তার। নিজের মেয়ে মুখ পুড়িয়েছে, তা ইরাজের ঘাড়ে ঠেলে দিলেন কি করে তিনি? আনতারা খানম বিক্ষিপ্ত পায়ে বাড়ির দিকে অগ্রসর হলেন, এসব ভাবতে ভাবতে। ইরাজ ক্লাবে বসে দলবল নিয়ে আড্ডায় মেতেছিল। এমন একটা খবর শুনে বিরক্তিতে মুখ কুঞ্চিত করে উঠে দাঁড়াল। পকেটে হাতড়ে বাইকের চাবি বের করে চুপচাপ বেরিয়ে এলো ক্লাব থেকে। বাড়িতে এসে ছুটে নিজের রুমে গেল। আলমারি খুলে দেখল সব ঠিকঠাক। কোনো কাপড় বা টাকা কিছুই সরেনি। টি টেবিলের ওপর মেঘালয়ার ফোন পড়ে আছে। অর্থাৎ মেঘালয়া খালি হাতে বেরিয়ে গেছে। সেই দুপুর থেকে এখন সন্ধ্যা পার হয়ে প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। মেঘালয়া প্রাণহীনের মতো বসে আছে। চারদিকের ঘটে যাওয়া চলমান পরিবেশের ঘটনা অথবা শব্দ, প্রকৃতির হাওয়া কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারেনি আজ। প্রাণহীনের মতো বসে আছে সেই ঘণ্টার পর ঘণ্টা। পার্কের এক কর্নারের একটি বেঞ্চের ওপর বসে আছে সে। পার্কের বিভিন্ন স্থান আলোকিত হলেও মেঘালয়া যেখানে বসে আছে সেখানে দূর থেকে আসা মৃদু টিমটিম আলো। চোখ দুটো শান্ত, অচঞ্চল মেঘালয়ার। ছটফটে, আহ্লাদী, চঞ্চল মেঘালয়া জীবনে ঘটে যাওয়া কয়েকদিনের টানপোড়েনে কেমন স্তব্ধ, শান্ত আর বাস্তবতার জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠেছে যেন। এ কদিনের সবটা যেন মিলছে না তার হিসেবে। কেমন কোথাও একটা গরমিল রয়ে যাচ্ছে। তার মাঝে ইরাজের আচরণ সবকিছুর ঊর্ধ্বে। আচমকা কয়েকটি ছেলে এসে পাশেই দাঁড়াল ওর। সবগুলোর হাতে সিগারেট, কেউ কেউ আবার স্পিড অথবা টাইগারের বোতলে চুমুক দিচ্ছে। দেখতে অবশ্য ভালো মানের বখাটেই লাগছে সবগুলোকে। মেঘালয়া অত খেয়াল করল না। ছেলেগুলো মেঘালয়াকে ওভাবে একা বসে থাকতে দেখে নিজেদের মধ্যেই কিছু বলে হাসাহাসি করছে। মেঘালয়া এতক্ষণে সম্বিত ফিরে পায়। এই পাশটা একটু নির্জন প্রায়। আর এটা শিশু পার্ক, বাচ্চারা নিশ্চয়ই এই রাত করে এখানে আসবে না। পার্ক প্রায় ফাঁকা।
আশেপাশে তাকিয়ে গা শিউরে উঠল মেঘালয়ার। কিছুক্ষণ পর ছেলেগুলোর মাঝে দুটো ছেলে উঠে এলো। মেঘালয়ার সামনে এসে দাঁড়াল। মেঘালয়া মুখ তুলে তাকায় ওদের। বখাটেদের মুখের দিকে চেয়ে কেমন অদ্ভুত এক ভয় জেঁকে বসল বুকের মাঝে। নিজেকে আজ দ্বিতীয়বার আবার এমন অসহায় লাগছে। প্রথমবার ইরাজ এসে দাঁড়িয়েছিল আল্লাহ প্রদত্ত দূতের মতো। আজও কেন জানি নিজের অজান্তেই মেঘালয়া ওই চির অপছন্দের, অসভ্য, কঠিন রুক্ষ পুরুষকেই এদের সম্মুখে নিজের ঢাল হিসেবে আশা করল। নিজের ভাবনায় নিজেই একবার শিউরে ওঠে মেঘালয়া। যার মুখ দেখবে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসে এই মুসিবতের সম্মুখীন হয়েছে সেই মুসিবত থেকে রক্ষা পেতে তাকেই কেন আশা করছে মেঘালয়া? সন্ধ্যার আকশে বাঁকা চাঁদের পাশে শুকতারা জল জল করছে। চারদিকটা বেশ নীরব প্রায়। মেঘালয়া পুরো শরীর ঘামছে। খুব অস্থির লাগছে। সামনে দাঁড়ানো ছেলে দুটো ওকে আপাদমস্তক পরখ করে দেখছে বারবার নির্লজ্জের মতো। ছেলেগুলোর মাঝে একজন বলে উঠল, একা বইসা আছো কেন? কোথাও যাইবা নাকি? মেঘালয়া ঘাড় নাড়ল। ভেতরে ভয় কাজ করলেও বাহ্যিকভাবে নিজেকে যথাসম্ভব দমন করে সামলে রেখেছে। ছেলে দুটো মিটিমিটি হাসছে। পাশে বসে থাকাগুলো নিজেদের মাঝেই কি আলাপ আলোচনায় ব্যস্ত। এদিকেই তাকিয়ে মাঝে মধ্যে হেসে উঠছে। ছেলেটি আবারও জিজ্ঞেস করল, কোথাও গেলে চলো, আমরা নিয়ে যাই। সহিসালামতে পৌঁছায়া দিতাম। পেছনে থেকে আচমকা হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে আসল, অথচ সে সহিসালামত ফিরতে চায় না। ছেলে দুটোর মাঝে একজন বলে ওঠে, তুই কে রে? যা এখান থেকে। আমাদের মামলা আমরা বুঝে নেব। ইরাজ আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত ওপরে তুলে মাথা নত করে বলল, সরি সরি ভাইজান। তবে এটা মামলা চলছে? মম, দেখে তো আদালত মনে হচ্ছে না। অতঃপর হাত নিচে নামিয়ে তির্যক দৃষ্টি মেলে তাকালো মেঘালয়ার দিকে। ছেলে দুটো সামনে দাঁড়িয়ে আছে মেঘালয়ার। ইরাজ বেঞ্চের পেছনের দিকটায় দাঁড়ানো। ও চাইলেও ওদের পার করে ইরাজের কাছে আসতে পারবে না। ইরাজ কঠিন স্বরে ধমকে উঠল, ওঠ। উঠে পড় ওখান থেকে, নয়তো আজীবনের মতো পঙ্গু করে দেব। মেঘালয়া অসহায় দৃষ্টিতে তাকায়। ইরাজ এবার এগিয়ে গেল হাসি মুখে। ছেলে দুটোকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে মেঘালয়ার হাতটা চেপে ধরল। মেঘালয়া ইরাজকে অবলম্বন করে উঠে দাঁড়ায়। ইরাজ ওকে নিজের পাশে দাঁড় করাল। এসব এতক্ষণে পাশে বসে থাকা বখাটেগুলো দেখছিল। এবার উঠে এলো। এসেই পকেট থেকে মাঝারি এক ছুরি বের করল। ইরাজ দেখছে সবটা শান্ত চোখে। এসেই ছুরি নাচিয়ে ইরাজকে উদ্দেশ্য করে বলল, কে রে তুই? মাইয়ারদার প্রতি দরদ দেখাইতাছস বড়? ইরাজ হেসে উঠল। হাসিমুখেই বলল, আমার বুকিংয়ে আছে রে। যা অ্যাডভান্স দিয়েছি তা উসুল করে ছেড়ে দেব। তখন চান্স নিস না হয়। এখন যা। এরকম একটা বিশ্রী ইঙ্গিতে কথায় মেঘালয়া মুখ বিকৃত করল। ইরাজ এতক্ষণেও হাতটা ধরেই দাঁড়িয়ে আছে। মনে হলো হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিতে। কিন্তু কিসের এক জোরতায় কেন জানি ছাড়তে ইচ্ছে করল না। ইরাজের বলা কথায় পড়ে আসা ছেলেগুলোর মাঝে একজনের কেমন কণ্ঠটা পরিচিত ঠেকল। সে ফোনের ফ্ল্যাশ করে ইরাজের মুখ বরাবর ধরল। ইরাজ চোখ বুজে মুখ কুঁচকে বকে ওঠে, শালা, মুখ আলো দিচ্ছিস? ইরাজকে দেখে ছেলেটা থমকে গেল। দ্রুত বলে ওঠে, ইরাজ ভাই। ইরাজ শান্ত নজরে তাকাল। খানিকটা এগিয়ে গেল।
আচমকা ঠাস করে থাপ্পড় বসাল ছেলেটির গালে। ছিটকে পড়তে নেয় ছেলেটি, তবে সামলে নিল নিজেকে। ফিরে যাওয়া নিয়ে বিপত্তি বাধল। মেঘালয়া বাড়ি ফিরবে না। ইরাজ মুখ বেঁকিয়ে বলল, তো তখনই বলতি, ওদের সাথে যাওয়ার ছিল। আমি আর ওদের ভাগিয়ে দিতাম না। ন্যাকা বাল, যাবি কিনা বল। আমি বাড়ি ফিরব। তোর পেছনে ফালতু সময় নষ্ট করার ইচ্ছে নেই। মেঘালয়া অদ্ভুত দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে। অসন্তুষ্ট চিত্তে বলল, আমি বলেছি যাব ওদের সাথে। ইরাজ আর কথা বলল না। চুপচাপ ধীর পায়ে হেঁটে এসে মেঘালয়ার পাশে বসল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। চারপাশে ঝিঝি পোকার ডাকে রাতের পরিবেশটা আজব রূপে সেজেছে। বেশ কিছুক্ষণ পর ধীরস্থির কম্পমান স্বরে মেঘালয়া প্রশ্ন করে, আপনি ঘৃণা করেন আমায়? দেরি হচ্ছে, যাবি তো চল। আমি বাড়ি না গেলেও আপনি ফিরে যাবেন? ইরাজ সে প্রশ্নের জবাব না দিয়ে বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ বসে থাকবি এখানে? আপনি সোজা জবাব দিতে পারেন না? আমি গোটাটাই বাঁকা, উত্তর সোজা হবে কোনো দুঃখে? মেঘালয়া দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর আবার জিজ্ঞেস করল, কি করে জানলেন আমি এখানে? মোল্লার দৌড় মসজিদ অবধি। মেঘালয়া তাকালো ইরাজের দিকে। ইরাজ পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালায়। নাকমুখ ভরে ধোঁয়া ছাড়ল। মেঘালয়া বেশ কিছুটা সময় নিয়ে আড়ষ্টতার সাথে প্রশ্ন করে, আপনি কেন ঘৃণা করেন আমায়? তাবিরের কাছে ফিরতে চাস? মেঘালয়া বিস্মিত নয়নে চেয়ে রইল। কারণ ইরাজের জানার কথা নয়, সে কার সঙ্গে পালিয়েছিল। তাবির চলে যাওয়ার পর ইরাজ সেখানে পৌঁছেছিল। বলল, আপনি চেনেন ওকে? সিগারেটে বড় একটা টান দিয়ে ধোঁয়াটুকু গিলে নিয়ে উত্তর দিল, তাবিরের তোর সঙ্গে সম্পর্কে যাওয়া একটা চ্যালেঞ্জ ছিল। মেঘালয়া বিস্মিত চোখ জোড়ায় এবার কৌতূহল ছেয়ে যায়। জিজ্ঞেস করল, কিসের চ্যালেঞ্জ? মেঘালয়া ইরাজের বাবার বন্ধুর মেয়ে। সেই সুবাদে ছোটবেলা থেকেই পরিচয় ছিল দুজনের। তবে ইরাজ একটু ঘাড় তাড়া আর বাজে স্বভাবের। তার মুখে সোজা বা মিষ্টি কথা বিরল। মেঘালয়াকে সর্বদা চোখে চোখে রেখেছে। সবকিছুতে হেলাল সাহেবের চেয়ে বেশি কড়া শাসনে রাখত ইরাজ। এমনকি স্কুলের পড়া শেষে মেঘালয়াকে নিজের প্রাক্তন কলেজে ভর্তি করিয়েছিল। মেঘালয়ার যখন ইন্টার ফার্স্ট ইয়ারে হলো থেকে বাড়ি ফিরলে প্রায় দিনই ইরাজ যেত মেঘালয়ার কলেজে ওকে দেখতে। একদিন যখন কলেজের সম্মুখে দাঁড়িয়েছিল, হঠাৎ একটা ছেলের দল এসে দাঁড়ালো সামনে। তাতে ইরাজের কোনো যায় আসে না। সে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। অথচ হঠাৎই চোখে পড়ল, একটি মেয়ে ওদের সামনে দিয়ে যাওয়ার সময় ছেলেগুলোর মাঝে একজন হাত চেপে ধরল। মেয়েটির মুখে চোখে সংকোচ। ইরাজ ভ্রু কুঁচকে দেখছে সবটা। ছেলেটি এবার জোর করে একটা কাগজের টুকরো ও ফুল ধরিয়ে দিল। মেয়েটি তা ফেলে দেয়। আচমকা ওদের মাঝ থেকে একটা ছেলে সকলের সামনে মেয়েটিকে কষে থাপ্পড় লাগাল। কর্কশ স্বরে বলে ওঠে, অতিরিক্ত সাহস দেখাতে নেই। সিনিয়রদের সামনে তো মোটেই না। ইরাজ এগিয়ে গিয়ে দ্বিগুণ জোরে থাপ্পড় লাগায় ছেলেটির গালে এবং সেই একই ভঙ্গিতে বলল, অতিরিক্ত সাহস দেখাতে নেই। সিনিয়রদের সামনে তো মোটেই নয়। অতঃপর গালের দুপাশ চেপে ধরে জিজ্ঞেস করল, তা সিনিয়র, নাম কি তোর? ছেলেটি চোখ রাঙিয়ে তাকিয়ে আছে কেবল ইরাজের দিকে। ইরাজ আরো জোরে চেপে ধরল গালটা। ধমকে উঠল, বল।
ছেলেটি ওভাবেই জবাব দিল, তাবির। কোনো ইয়ার? অনার্স সেকেন্ড ইয়ার। তো সিনিয়র হলে মেয়েদের এভাবে ট্রিট করবি? বলে গালটা ছেড়ে দিল। তাবির দমল না যেন। বলে উঠল, ভাই, আপনি কেন দাঁড়িয়ে থাকেন প্রায় দিন এখানে? ইরাজ ভ্রু উঁচিয়ে বলে, তোকে জবাব দিতে বাধ্য নাকি রে আমি? আপনি তো প্রতিদিন ফার্স্ট ইয়ারের একটা মেয়ের জন্য আসেন এখানে। ইরাজ শান্ত দৃষ্টিতে তাকালো তাবিরের দিকে। বলল, তোর মতো রাস্তাঘাটে থাপড়াচ্ছি নাকি তাকে? তাবির বলে, ঠিক আছে, আমিও আর থাপড়াব না। এবার আপনার মতোই সুপুষের মতো প্রেম করব তার সাথে। ইরাজ সিংহর মতো গর্জন করে ওঠে। তাবিরের কলার চেপে ধরে বলল, মেঘের দিকে তাকালে তোর চোখ দুটো এসি ড দিয়ে ঝলসে দেব। ওর ব্যাপারে কোনো কথা বলবি তো জিভ টেনে ছিঁড়ে ফেলব। বিশ্রী ভাষায় বকে উঠল ইরাজ। তাবির হেসে উঠল। বলল, ভাই, মাইয়াই যদি দিওয়ানা হয়ে যায় আমার প্রেমে তো? ইরাজ খ্যাপা ষাঁড়ের মতো ছটফটিয়ে এবার ওর গলা চেপে ধরে অশ্রাব্য ভাষায় বকে ওঠে। দাঁতে দাঁত পিষে বলল, মেঘ ওরকম মেয়েই নয় রে শালা, বুঝেছিস তুই? ওর ধারে কাছে দেখলেও তোকে জীবন্ত পুঁতে রেখে দেব। কয়েকজন এসে ছাড়াল তাবিরকে ইরাজের থাবা থেকে। তাবির অনবরত কাশতে থাকে। ইরাজকে থামানো যায় না। তাবির কিছুক্ষণ কেশে গলা পরিষ্কার করে নিয়ে ওভাবেই বলল, বুঝলাম, আপনার মনে মেয়েটার জন্য হুহুত মায়া। মেয়েটার আছে তো আবার এত মায়া আপনার প্রতি? জ্বলন্ত ইরাজ যেন ধপ করে নিভে যায় এবার। শীতল নজরে তাকালো তাবিরের দিকে। তাবির ভ্রু নাচায়। ইরাজ ভাবে, আসলেই তো। মেঘালয়ার কাছে তো সে কোনোদিন নিজের ভেতরে লুকায়িত নরম অনুভূতি প্রকাশ করেনি। আর মেঘালয়ার মাঝেও ইরাজের জন্য তেমন অনুরাগ পরিলক্ষিত হয়নি। তাবির তো ঠিকই বলেছে। তবুও ওর বিশ্বাস ছিল, মেঘালয়া কখনোই তাবিরকে গ্রহণ করবে না। এখানেই একটা ডিল অথবা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল, তাবির মেঘালয়াকে নিজের প্রেমে মজিয়ে পাগল করে ছাড়বে। এবং শেষ অবধি ইরাজ হেরে গেল। জিতে গেল জেদি তাবির। এ পর্যন্ত শুনে মেঘালয়া যেন প্রাণহীন পাথর হয়ে গিয়েছে। প্রাণস্পন্দনহীন জড় বস্তর ন্যায় বসে রইল বেঞ্চের ওপর। ঈশার আজান পড়ছে চারদিকে। মেঘালয়া বেশ কিছুক্ষণ পর একবার ঘুরে তাকায় ইরাজের দিকে। ইরাজের দৃষ্টি আকাশের পানে। দ্বিধাসংকোচে একাকার হয়ে প্রশ্ন করল, আমায় নিয়ে পালিয়ে যাওয়াটাও চ্যালেঞ্জ ছিল? ইরাজ উত্তর দিল না। তবে মেঘালয়া এতটাও অবুঝ নয়। নিজের প্রতি আজ নিজেরই বিবেক ঘৃণার বিষাক্ত বাণ ছুড়ছে। কত বোকা আর নির্বোধ মেঘালয়া! তাবিরের প্রতি তার যে অনুভূতিগুলো এই আবেগী বয়সে জন্মেছিল, তা শুধুই কারো অন্যায় জিদকে জিতিয়েছে। ভাবতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল। নিজেকে ঘৃণা হচ্ছে, বিরক্ত লাগছে নিজের বোকামিগুলো মনে করে নিজেকে। ভাবল, সে নিজেই যখন সহ্য করতে পারছে না নিজেকে, তাহলে আব্বুর রাগটুকু তো ভালোবাসা। ওর একটা ভালো ভবিষ্যতের আশায় আব্বু কি না করেছে। অনুশোচনায় দগ্ধ হয়ে ভেতর চিরচির করে পুড়তে থাকে মেঘালয়ার। আপন মনেই নিঃশব্দে ডুকরে কেঁদে ওঠে, আব্বুর কথা মনে করে। মানুষটাকে কতখানি কষ্ট দিয়েছে, তার সবটুকু যেন আজ মেঘালয়ার বুকে ভারী পাথর রূপে চেপে বসেছে। আচমকা কিছু একটা মনে পড়ায় হুট করে ইরাজের দিকে চোখ ফিরিয়ে তাকাল। আপনি কেন যেতেন রোজ আমার কলেজের সম্মুখে? ইরাজ উঠে দাঁড়াল। সোজা হাঁটতে হাঁটতে কঠিন স্বরে বলল, গেলে আয়, নয়তো তোর ফালতু প্যানপ্যানানি শোনার মতো খারাপ দিন আসেনি আমার।
মেঘালয়া ভেবে কুল হারায় যেন। এই মানুষটিকে বোঝা যায় না কেন? কিছু একটা ভেবে কেন জানি আনমনেই হেসে উঠল মুচকি। অতঃপর ইরাজের পেছনে এসে দাঁড়াল। ইরাজ বাইক স্টার্ট করতে করতে বিরক্তির স্বরে নাকমুখ কুঁচকে বলল, হা করে মশা গিলছিস? ওঠ! পারলে আপনাকে গিলে ফেলতাম। মেঘালয়ার নিম্নস্বরে বলা কথাটাও ইরাজের কান অবধি পৌঁছায়। মেঘালয়ার দিকে ফিরে ওর পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে দেখল। অতঃপর মুখের দিকে তাকিয়ে বলল, নিজের এই ঝালকাঠির মতো বডিটা আয়নায় দেখিস একবার। আমার রুমের আয়না ঝকঝকে। সামনে দাঁড়ালেই দেখতে পাবি তোর ওই চিরকুট মার্কা শরীরের চড়ুই পাখির পেটে আমি আটব না। মেঘালয়া কপাল জড়িয়ে বলল, ঝালকাঠি? ঝালকাঠির মতো শরীর আবার কি ইরাজ ভাই? বোন আমার, তোর শরীর কাঠির মতো, অথচ তুই ঝাল। মিলিয়ে নে, ঝালকাঠি হবে। বাইকে উঠে বসল মেঘালয়া। বলল, আমি আপনার কোনো সম্পর্কের বোন লাগি ইরাজ ভাই? ইরাজ কিছুক্ষণ পর জবাব দিল, কোনো সম্পর্কের না, তুই ইরাজ ভাইয়ের বোন লাগিস। নিজের কথায় ফেঁসে যায় মেঘালয়া। অভ্যাস হয়ে গিয়েছে ভাই ডাকতে ডাকতে। অভ্যাস পরিবর্তন করার ইচ্ছেও ছিল না। তবে আজ কেন জানি ইরাজের মুখে বোন ডাকটা ভালো লাগেনি। বাইক চলতে শুরু করলেই ধাক্কায় মেঘালয়া চোখ খিচে ইরাজকে খামচে ধরল। ইরাজ তাৎক্ষণিক কিছু না বললেও ভালো রাস্তা পেলে কর্কশ কণ্ঠে বলে ওঠে, ছেড়ে বস আমাকে। এখন আর পড়ার চান্স নেই, থাকলেও পেছনে ধরার মতো কিছু আছে, তা ধরে বসো। মেঘালয়ার জিদ হল ভেতরে। একটু ইগোতেও লাগল। জিদ ধরে বলল, ছাড়ব না। আপনি বাইকে তুলেছেন কেন? আর চালাচ্ছেন তো হাওয়াই জাহাজের মতো। আমার বাইকে চড়ে অভ্যাস নেই। কেন তোর আশিক কোনোদিন ঘুরতে নিয়ে বের হয়নি তোকে? ইরাজের কথায় ঠাট্রা। মেঘালয়া চুপ করে গেল হঠাৎই। রাস্তায় চলতে চলতেই ঈশার আজান পড়ে গেল। মেঘালয়ার মনে অদ্ভুত কিছু চলছে, যা সে ঠিক বুঝে উঠতে পারে না। চারদিকের এই চলমান আধো অন্ধকার রাতের পরিবেশ মনে দোলা দেয় ওর। বাজারের মাঝ দিয়ে অতিক্রম করার সময় আকস্মিক মেঘালয়া চিৎকার করে ওঠে, থামুন, থামুন ইরাজ ভাই, থামুন। ইরাজ বিরক্ত হয়ে তড়িঘড়ি বাইকের ব্রেক কষে ধরল। মেঘালয়া নেমে দাঁড়ায়। ইরাজ কপাল কুঞ্চিত করে তাকাল, কি সমস্যা তোর? এবার সংকোচে পড়ে যায় মেঘালয়া। উত্তেজনা ইরাজকে থামিয়েছে তো। এবার দ্বিধাসংকোচ কাটিয়ে হাতের বামদিকে আঙুল দ্বারা ইশারা করল। ইরাজ তাকায় সেদিকে। মুখচোখ জড়িয়ে চেয়ে রইল। সামনে ফুসকার স্টল। ফিরে তাকালো মেঘালয়ার দিকে। মেঘালয়া মাথাটা নত করে নিল। আবার চোখ উঠিয়ে ইরাজের দিকে তাকিয়ে দ্রুত বলল, ফুসকা খাব তো খা গিয়ে। নিষেধ কে করেছে? আর আপনি? তোর আর আমার রুচিবোধ গুলিয়ে ফেলছিস নাকি? ওসব থার্ড ক্লাস ফালতু জিনিস আমার পোষায় না। মেঘালয়া এবার ক্ষেপে ওঠে, ফুসকাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। আপনার রুচিতে সমস্যা আছে, নয়তো ফুসকা অপছন্দ হতো না। আপনার মতো লোকের ভালো কিছু ভালো নাই লাগতে পারে, তাই বলে সে জিনিস খারাপ না। আর এসব আপনার পোষাবে কেন? আপনার তো পোষায়, ঢকঢক করে যা গিললে টাল হয়ে পড়ে থাকা যায়। ইরাজ ভ্রু উঁচিয়ে তাকাল। বলল, আমার হাতে লাস্ট থাপ্পড় কবে খেয়েছিস? মেঘালয়ার মনে পড়ে ছোটবেলায় বহুত থাপ্পড় খেয়েছে নিজের উল্টোপাল্টা কাজকর্মের জন্য। মুখ শক্ত করে বলল, টাকা দিন, আমি নিজেই গিয়ে খেয়ে আসছি।
ইরাজ বলল, খাবি তুই, টাকা আমি কেন দেব? আজব। আর খেয়ে কোথায় আসছিস? তোর মনে হয় আমি তোর খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করব? এবার মেঘালয়া খানিকটা দমে যায়, ভেতরে অদ্ভুত এক অভিমান চেপে গেল। সেই অভিমান নিয়েই বলল, তো নিতে এসেছেন কেন? দায়িত্ববোধ। মেঘালয়া প্রশ্ন করে, শুধুই দায়িত্ববোধ? হু, তোর বাপের তুলে দেওয়া আমার ঘাড়ে শুধুই এক দায়িত্ব আজ তুই। মেঘালয়া হুট করে প্রশ্ন করে ওঠে, আজ? আর আগে কি ছিলাম? ইরাজ ভাই। ইরাজ সামনের দিকে তাকিয়ে কথা বলছে। সে ভুলেও মেঘালয়ার দিকে তাকায় না সচরাচর। এখনও ওই সামনের দিকে তাকিয়েই গম্ভীর ভারী আওয়াজে বলল, 2 সেকেন্ডের মধ্যে বাইকে উঠবি, নয়তো তোকে ফেলে রেখে চলে যাওয়া অসম্ভব না আমার জন্য, তুই জানিস। মেঘালয়া দীর্ঘ এক প্রলম্বিত শ্বাস টেনে নিল। ইরাজ ওর কাছে দিন দিন আরও দুর্বোধ্য আর জটিল হয়ে উঠছে। যাকে ধরা যায় না, বোঝা যায় না, না ছোঁয়া যায়, আর না যায় বিশ্লেষণ করা। ড্যাশ। বাড়িতে প্রবেশ করেই মেঘালয়া আগে আগে ভেতরে যায়। থমথমে মুখে সম্মুখে এসে দাঁড়ালো আন্তারা খানম। ভারী মুখটা দেখে মেঘালয়ার বুকটা কিঞ্চিত কেঁপে ওঠে। তখন পেছনে এসে দাঁড়ালো ইরাজ। মেঘালয়াকে উদ্দেশ্য করে আন্তারা খানম বেজায় অসন্তুষ্ট চিত্তে কঠিন স্বরে জিজ্ঞেস করল, তা কোথায় গিয়েছিলে আবার কার সাথে? আমার ছেলেকে তোমার বাবা রক্ষাকর্তা নিযুক্ত করেছে নাকি? তুমি যা অকামকুকাম করবে, যখন ইচ্ছে, যার সাথে ইচ্ছে চলে যাবে, রাজ গিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনবে। মেঘালয়া মাথাটা সামান্য নত করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আন্তারা খানম এবার চিৎকার উঠে উঠলেন। কি হলো, কথা বলছো না কেন? তুমি কোথায় কি করে আসবে, তার দায় আমার ছেলে এবং আমরা নেব? লজ্জা করল না তোমার বাবা আর তোমার? এরকম একটা বিষয় লুকিয়ে মেয়েকে আমার ছেলের ঘরে তুলে দিল? মেঘালয়া মৃদু প্রতিবাদের স্বরে বলল, বাবাই আর ইরাজ ভাই জানত। বাহ, উত্তরও আছে দেখছি তোমার কাছে। আমার থেকে কেন লুকিয়েছে তোমার বাবা? বিয়ে হতে দিতাম না বলে? মেয়েকে বিদায় করতে এমন নিচু আয়োজন যার বাবার, তার মেয়ে এমন কিছু করবে, এটা অসম্ভব কিছু না। এবার আর মেঘালয়ার সইল না। ভেতর পুড়ে উঠল এমন কথায়। তবুও শক্ত হয়ে কঠিন চিত্তে দাঁড়িয়ে রইল। ইরাজও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে পাশেই। আন্তারা খানম আকস্মিক দরজার দিকে আঙ্গুল ইশারা করে মেঘালয়ার উদ্দেশ্যে বললেন, বেরিয়ে যাও। তুমি অন্তত ততদিন আমার সম্মুখে আসবে না, যতদিন না এর কোনো বিহিত হয়। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। শেষের কথাটুকু জোর দিয়ে বললেন। মেঘালয়া ধীর পায়ে দরজার দিকে পা বাড়ায়। আচমকা খপ করে ওর হাত চেপে ধরল ইরাজ। আজ প্রথমবার ইরাজ ইচ্ছাকৃত মেঘালয়াকে স্পর্শ করল। মেঘালয়া ফিরে চায় না। হাত মোচড়ামুচড়ি করে ছাড়া পেতে। ইরাজ আরও শক্ত করে চেপে ধরে একটানে সামনে এনে দাঁড় করাল। মেঘালয়া চোখ লাল হয়ে উঠেছে। চোখে পানি টলমল। তবে গড়িয়ে পড়তে দিচ্ছে না মেয়েটা। ইরাজ হুঙ্কার ছেড়ে আদেশ করে, ওপরে যা। মেঘালয়া আগের মতোই কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। ইরাজ অপর হাত দ্বারা এবার ওর মুখটা উঁচিয়ে ধরল। চোখাচোখি হতেই এক ফোঁটা পানি চোখ ছাপিয়ে বেয়ে গড়িয়ে পড়ল, উত্তেজনায় লাল হয়ে উঠা মেঘালয়ার গাল বেয়ে। ইরাজ শীতল স্বরে ভারী আওয়াজে আবারও বলে ওঠে, ওপরে যেতে বলেছি, মেঘ। আমি আমার স্টাইলে কিছু করলে তা খারাপ হবে তুই জানিস। যা বলছি কর। মেঘালয়া এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে সিঁড়ির দিকে চলে গেল। আর পেছনে ফিরে চায় না।
ইরাজ ঠোঁট গোল করে গাঢ় শ্বাস ফেলল। অতঃপর ভাবলেশহীন ভঙ্গিমায় বসার রুম অবধি হেঁটে যায়। আনতারা খানম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন। ইরাজ হেঁটে গিয়ে ফ্রিজ খুলে একটা পানির পট বের করল। এসে সোফায় বসল। আনতারা খানম গম্ভীর পায়ে হেঁটে এসে দাঁড়ালেন ছেলের সম্মুখে। ইরাজ ঢকঢক করে পানি গিলছে। আনতারা খানম যথাসম্ভব শান্ত করে নিলেন নিজেকে। ইরাজের সঙ্গে বাঁকা কথা বলে লাভ নেই। ধপ করে বসলেন ইরাজের সামনের সোফাটির ওপর। ইরাজ পানি খাওয়া শেষ করে ওয়াটার পটটি টেবিলের ওপর রাখে। বড় মায়া জেগেছে ওই অন্য ছেলের সাথে ভেগে যাওয়া বউয়ের জন্য। মায়ের কণ্ঠে অভিমান স্পষ্ট। ইরাজ তা দেখেও দেখল না। অবাক হওয়ার ভান করে বলল, আম্মা, আমার সাথে বিয়ে হওয়ার আগে ভেগেছিল মেঘ। অর্থাৎ তখন ও আমার বউ ছিল না। আনতারা ছেলের দিকে তাকালেন। তোর সবকিছু মজা লাগছে, রাজ? না। লজ্জা করেনি ওই চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে জেনে শুনে? তোর বাপ তো বন্ধুত্বে অন্ধ। আমি জানতাম আমার ছেলের আত্মমর্যাদাবোধ প্রবল। ইরাজ মায়ের দিকে তাকাল। শান্ত স্বরে বলল, হেলাল আঙ্কেল খুব নার্ভাস হয়ে পড়েছিল। মেয়ের কুকর্ম ঢাকতে এরকম বহু নাটকে করে মানুষ। হুম, বুঝলাম। ইরাজের স্বাভাবিক কণ্ঠস্বর যেন কিছুই হয়নি। ওই মেয়ে এ বাড়িতে থাকবে না। নির্বিকার জবাব দেয় ইরাজ। ও আচ্ছা, কোথায় রাখতে চাইছ ওকে? জাহান্নামে, চিৎকার করে ওঠেন আনতারা খানম। ইরাজ মুখ চেপে ধরল হাত দ্বারা। আম্মা, তুমি মেঘাকে খুন করার পরিকল্পনা করছো নাকি? না মরলে তো কেউ জাহান্নামে যায় বলে জানা নেই আমার। ইরাজের এমন নির্লিপ্ততা জবাব শুনে আনতারা খানম ক্রোধে ফেটে পড়েন যেন। পারলে আমি তুই আর তোর বাপকে খুন করে ফেলতাম। লোকে আমাকে রাস্তায় ধরে অপমান করে। এই সুযোগটা তোরা দুজনে করে দিয়েছিস। এই বাড়িতে তোদের সামনে থাকতেও ঘৃণা হচ্ছে আমার। ইরাজ মাথা দুলায়। হুম মম, বুঝলাম। তারপর? আনতারা খানম ইরাজের কাছে এর চেয়ে বেশি আশাও রাখেন না। তার ছেলে যে কত বড় ছন্নছাড়া তা তার অজানা নয়। বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইলেন ইরাজের মুখের দিকে। ইরাজ ফোনে ব্যস্ত। খানিকটা শান্ত স্বরে ডাকলেন, রাজ। ইরাজ একটু পর চোখ তুলে মায়ের দিকে চাইল। মাথাটা একবার উপরনিচ দুলিয়ে বলল, জি। তুই মেঘাকে ছেড়ে দে। ওই মেয়ে যতদিন এ বাড়িতে তোর পরিচয় থাকবে শুধুই বদনামি আর সম্মানহানির কারণ হবে। এ বাড়ি, তোর বাবা, তোর। ওকে বিদায় কর। হেলাল আঙ্কেলের স্ট্রোক হয়ে যাবে। হেলাল ভাইজানের চিন্তা করছিস নাকি নিজের? কারণ তুই যে নিজের বাপের চিন্তাও করিস না, তাও সকলের জানা। ইরাজ এড়িয়ে গেল কথাখানা। বুঝানোর মতো করে বলল, আম্মা, তুমি এত রাগ করছো কেন জানো? কারণ তোমাকে আগে জানানো হয়নি। নয়তো আমার আম্মা এত নিষ্ঠুর না। আর কোনো আক্রোশ নেই তোমার মেঘের প্রতি। ইরাজের কথাটা খোসামদের মতো লাগে। নতুন লাগলো ইরাজকে। এই ইরাজকে অপরিচিত লাগে কেমন জানি। কারণ ইরাজ মাত্রাতিরিক্ত বেপরোয়া। অথচ আজ কেমন অদ্ভুত লাগছে ওর আচরণ। আনতারা খানম সন্নিগ্ধ দৃষ্টি মেলে তাকালেন ছেলের দিকে। বললেন, রাজ, তুই মেঘালয়ার প্রতি দুর্বল। তুই রাখতে চাইছিস ওকে? লজ্জা করছে না তোর? অন্তত লজ্জা আমার নেই। বলেই উঠে দাঁড়াল। আনতারা খানম বলে ওঠেন, প্রশ্ন এটা ছাড়াও আরও দুটো করেছি।
ইরাজ হেঁটে দরজার দিকে অগ্রসর হতে হতে পেছনে না ফিরেই জবাব দিল, হুম, শুনেছি। বলেই দরজা দিয়ে বের হয়ে বাইরে চলে গেল। আন্তারা খানম চোখমুখ কুঞ্চিত করে অতিষ্ঠ ভঙ্গিতে বসে রইলেন সোফায়। মেঘালয়া ঘণ্টাখানেক বালিশে মুখ গুজে পাগলের মতো কেঁদেছে। চিৎকার করে কেঁদেছে, তবে মুখ চেপে, যা গোঙানির মতো শুনতে লাগে। ঘণ্টাখানেক পর উঠে বসল। কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো বসে থেকে ওয়াশরুমে চলে যায়। চোখমুখ ফুলে উঠেছে, মুখ লাল, চোখের ভেতরের শিরা উপশিরা রক্তাক্ত হয়ে উঠেছে। চোখে মুখে পানি দিল। অতঃপর আস্তে করে হেঁটে গিয়ে বেকনিতে দাঁড়াল। এই ছোট্ট জীবনে কয়েকদিনের বিক্ষিপ্ততা ওকে অনেক অভিজ্ঞ করে তুলেছে। আকাশের দিকে চেয়ে রইল উদাস চোখে। রাত 11টার দিকে ইরাজ বাড়ি ফেরে আবার। ওকে দেখেও আন্তারা খানম আর কোনো কথা বললেন না। ইরাজও নীরব পায়ে নিজের রুমে এলো। হাতে ঠোলের মতো কিছু একটা, সেটা রাখল সোফার পাশে। মেঘালয়াকে রুমে না দেখে গম্ভীর সুরে ডাকে, মেঘ, মেঘ, রুমে আয়, দ্রুত। মেঘালয়ার আসতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগছে না। ইরাজ আবার ডেকে ওঠে, এবার স্বরটা আরো ভারী শোনায়। না চাইতেও রুমে এসে দাঁড়ায় মেঘালয়া। ইরাজ শার্টের বাটন খুলতে খুলতে বলল, চোখে কি মৌমাছির চাক বসেছিল নাকি? মেঘালয়া উত্তর দেয় না। ইরাজ তাকালো ওর দিকে। বোবায় ধরেছে নাকি তোকে? ধমকে উঠল ইরাজ। মেঘালয়া কণ্ঠ বসে গেছে অতিরিক্ত কাদার ফলে। ওভাবেই বলল, বিশেষ কোনো কাজ আছে? কেন ডাকছেন? কঠিন কিছু বলতে গিয়েও থেমে গেল ইরাজ। সোফার পাশে টেবিলে রাখা প্যাকেটের দিকে ইশারা করে বলল, ওটা খোল। বলেই তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়, হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে। মেঘালয়ার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল প্যাকেটটির দিকে। কৌতূহল জাগে, কি আছে ওটাতে? সোফায় গিয়ে বসে প্যাকেটটি হাতে নিল, খুলে ফেলল। অবাক হয়ে বাথরুমের দরজার দিকে তাকায়। প্যাকেটে অনেকটা ফোসকা, যা মেঘালয়ার একার পক্ষে খেয়ে শেষ করা হয়তো সম্ভব না আপাতত। প্যাকেটটি হাতে নিয়ে বাথরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল কেবল অদ্ভুত চোখে। চলবে।